আজকের আলোচনা শুরু হবে নিউক্লিয়াস দিয়ে। তো এই নিউক্লিয়াস নামটা তোমরা বায়োলজির পাশাপাশি কেমিস্ট্রিতেও শুনছো যে পরমাণুর অ্যাটমের সেন্টারে নিউক্লিয়াস থাকে। তো নিউক্লিয়াস বলতে আসলে কেন্দ্র বা সরকার বা নিয়ন্ত্রণকারী বোঝায়। তো কোষ একটা কার্যাবলীর একক আমাদের দেহের, তাই কোষেরও কার্যাবলীর নিয়ন্ত্রক হচ্ছে যে গঠনটা, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং এটা অনেকটা কোষের সরকারের মতো। তো নিউক্লিয়াস সম্পর্কে এত এত জিনিস আমাদের বইয়ে লেখা আছে এবং নিউক্লিয়াসের গুরুত্ব এত সুন্দরভাবে বর্ণনা করা আছে, যেটা শুনে অনেকেরই একটা ধারণা হয় যে কোষে নিউক্লিয়াস থাকাটা আবশ্যক, অর্থাৎ নিউক্লিয়াস ছাড়া নাকি কোনো কোষ হতে পারবে না। অথচ আমি যখন প্রশ্ন করছিলাম তোমাদের এই ক্লাসে অধ্যায়ের প্রথম দিকে যে কোষের আবশ্যকীয় অঙ্গাণু কোনটা, আমি জানি তোমরা বেশিরভাগই উত্তর দিয়েছিলে নিউক্লিয়াস। কিন্তু কথা হচ্ছে নিউক্লিয়াস ছাড়া অনেক অনেক কোষ হওয়া সম্ভব। তো দেখো, কোনো কোনো দেশে একটা সরকার আছে, তেমনি একটা নিউক্লিয়াস দিয়ে কোষ হতে পারে। কোনো কোনো দেশে একাধিক সরকার আছে, তাই একাধিক নিউক্লিয়াস দিয়েও কোষ হতে পারে। আবার দেখো, এমন অনেক দেশ বা ভূখণ্ড আছে, ভূখণ্ড বলবো আমি, দেশ বলাটা ঠিক হবে না, যেখানে কোনো সরকার নেই, অরাজকতা চলতেছে, অ্যানার্কি। তো দেখো, এমনও অনেক কোষ আছে যাদের কোনো নিউক্লিয়াস নেই। তো নিউক্লিয়াস বিহীন যেসব কোষ আছে তাদেরকে বলা হয় অ্যানিউক্লিয়েটেড সেল। অ্যা শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত, আর বুঝতেছই নিউক্লিয়াস থেকে নিউক্লিয়েটেড আসছে। তো এইরকম অনেকগুলো নিউক্লিয়াস বিহীন কোষ আছে। আমি যদি একটা একটা করে দেখাই, নিউক্লিয়েটেড সেল। দেখো, তোমরা পড়ছো উদ্ভিদ বিজ্ঞান পড়ার সময় ওই স্থায়ী টিস্যু যেগুলো আছে, পার্মানেন্ট টিস্যু, তাদের উদাহরণে জাইলেম ট্রাকিড, জাইলেম ভেসেল, তাই না? জাইলেম ট্রাকিড, জাইলেম ভেসেল, ট্রাকিড, ভেসেল, এদের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না। তো যে চার রকম জাইলেম কোষ আছে, থাক কত জটিলতা আমি করব না, এই দুটাই কিন্তু কোনো রকম নিউক্লিয়াস নাই জাইলেমে। এরপর আছে ফ্লোয়েম। ফ্লোয়েমে আছে মূলত দুইটা, একটা হচ্ছে সিভনল আর একটা হচ্ছে সঙ্গী কোষ। তো সিভনলেও কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। তবে মনে রাখবা, সঙ্গী কোষে কিন্তু নিউক্লিয়াস আছে। কম্পেনিয়ন যে সেলটা থাকে সেখানে কিন্তু নিউক্লিয়াস আছে, কিন্তু সিভ নলে কোনো কোষ মানে নিউক্লিয়াস নাই। মনে রাখতে হবে কিন্তু এটা, যে জাইলেমে ট্রাকিডেও নাই, ভেসেলেও নাই, কিন্তু ফ্লোয়েমে সিভনলে নিউক্লিয়াস নাই, কিন্তু সঙ্গী কোষে কম্পেনিয়ন সেলে কিন্তু নিউক্লিয়াস আছে। আচ্ছা, এই কোষগুলা। এরপর যদি আমরা মানুষের দেহে আসি, যত রকম, শুধু মানুষ না, যত রকম স্তন্যপায়ী আছে, ম্যামালস আছে যত রকম, মানুষ, গরু, ইঁদুর, বিড়াল, ম্যামালস যারা স্তন্যপায়ী, স্তন্যপায়ীর আরবিসিতে, অর্থাৎ লোহিত রক্ত কোষে, লোহিত রক্ত কণিকায় পরিণত অবস্থায় কোনো নিউক্লিয়াস থাকে না। যখন এটা ম্যাচিউর হয় তখন সে নিউক্লিয়াসকে হারিয়ে ফেলে। তো এটা নিয়ে বাজারে একটা গুজব প্রচলিত আছে, সেটা হচ্ছে কি, দেখো, অনেকে বলে যে স্তন্যপায়ীর আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, তবে ব্যতিক্রম হচ্ছে উট, ক্যামেল। এই উদাহরণটা কিন্তু ভুল। উট কোনো স্পেশাল কিছু না, অন্যান্য স্তন্যপায়ীর মতো উটের আরবিসিতেও কোনো নিউক্লিয়াস নাই। এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখো। তোমার আমার যেমন আরবিসিতে নিউক্লিয়াস নাই, উটেরও আরবিসিতে নিউক্লিয়াস নাই। এটা একটা মিসকনসেপশন, একটা গুজব প্রচলিত আছে, ঠিক আছে? এটা কিন্তু ভুল একটা ইনফরমেশন। এরপর যদি আসি, রক্তের আরেকটা কণিকা, সেটা হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট বা থ্রম্বোসাইট। থ্রম্বোসাইটেও কিন্তু কোনো নিউক্লিয়াস নাই। তো এরকম আরো অনেক কোষ আছে যেই কোষগুলোতে কোনো রকম নিউক্লিয়াস থাকে না, এরা হচ্ছে নিউক্লিয়াস বিহীন কোষ। তো আপাতত তোমাদের এই কয়টা উদাহরণ জানাই যথেষ্ট, তাই না? এই পাঁচটা উদাহরণ তোমাদের লেভেলে এনাফ। ট্রাকিড, ভেসেল, সিগনল, স্তন্যপায়ীর আরবিসি এবং অনুচক্রিকা। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, আরবিসিতে, স্তন্যপায়ীর আরবিসিতে অপরিণত অবস্থায়, বাচ্চাকালে, শিশুকালে নিউক্লিয়াস থাকে, কিন্তু সে যখন বয়স্ক হয়, ম্যাচিউর হয়, তার নিউক্লিয়াসটা হারিয়ে যায়। আর উট এখানে কোনো ব্যতিক্রম না, উটেরও একই ঘটনা, তোমার আমার যা, উটেরও তাই। অনুচক্রিকা বা প্লেটলেট, এদেরও কোনো নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, অ্যানিউক্লিয়েটেড কোষ আছে, সিঙ্গেল নিউক্লিয়েটেড কোষ আছে, ম্যাক্সিমাম কোষই সিঙ্গেল নিউক্লিয়েটেড, অর্থাৎ একটা কোষ একটা নিউক্লিয়াস, একটা দেশ একটা সরকার। কিন্তু কিছু কিছু কোষ আছে যারা অনেকটা ফেডারেল রাষ্ট্রগুলোর মতো। ফেডারেল যে কান্ট্রিগুলো আছে, যেমন আমেরিকা, 50টা সরকার, মনে করো 50টা স্টেটে 50টা সরকার, বা আমাদের পাশের দেশ ভারত, বা অনেক দেশই আছে এরকম যে অনেকগুলো সরকার থাকে, কিন্তু সবগুলো সরকার একটা কমন ভূখণ্ডের মধ্যেই অবস্থিত। তো দেখো, এরকম নিউক্লিয়াস বিশিষ্ট কোষ হতে পারে, সেই কোষকে বলা হয় সিনোসাইট।
তো সিনোসাইট টার্মটা আসলে একটু বোঝার চেষ্টা করি। সিনো শব্দের অর্থ হচ্ছে কমন, সাধারণ, ঠিক আছে। আর সাইট বলতে কি বোঝাচ্ছ? সেল। তো দেখো, যদি কতগুলা সরকার একটা রাষ্ট্রেরই অন্তর্ভুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় ফেডারাল রাষ্ট্র। তেমনি যদি অনেকগুলা নিউক্লিয়াস একটা কোষের ভিতরেই থাকে, অর্থাৎ মনে করো এই একটা নিউক্লিয়াস, 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 পাঁচটা নিউক্লিয়াস, পাঁচটা সরকার, কিন্তু এর দেশ একটাই, অর্থাৎ কোষ একটা। তাহলে আমি বলতে পারি এই পাঁচটা নিউক্লিয়াসেরই একটা কমন কোষ আছে বা সেল আছে। তো এই গঠনটাকে আমরা বলতে পারি সিনোসাইট। সিনো শব্দের অর্থ হচ্ছে কমন, সাইট মানে হচ্ছে কোষ। তাহলে যদি একাধিক নিউক্লিয়াসের একটা কমন সেল বা কোষ থাকে সেটাকে বলা হয় সিনোসাইট। এই সিনোসাইটের অনেকগুলো উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। ভেউচরিয়া, হ্যাঁ, বিভিন্ন শৈবাল ছত্রাকে দেখা যায় সিনোসাইটিক কোষ থাকে। আচ্ছা, তো এটা তোমরা জানবা। এবং এর বাইরে যে কোষগুলো আছে বেশিরভাগ কোষই হচ্ছে সিঙ্গেল নিউক্লিয়েটেড। তোমার নিউরন বা তোমার স্কিনের সেলগুলো বেশিরভাগই হচ্ছে এক নিউক্লিয়াস বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, এখন নিউক্লিয়াস সম্পর্কে আমাদের জানা হলো, নিউক্লিয়াসের উপস্থিতি। আচ্ছা, এখন আমি যে ঘটনাটায় আসবো সেটা হচ্ছে নিউক্লিয়াসের গঠন। একেবারে ডিটেলসে নিউক্লিয়াসের গঠনটা বোঝার চেষ্টা করব। তো আমরা আগেই জানছি নিউক্লিয়াস আসলে কি করে। নিউক্লিয়াস ওর ভিতরে একটা সুইমিং পুলের মতো একটা গঠন সৃষ্টি করে এবং সেই গঠনে, সেই সুইমিং পুলে একটা সুতা সাঁতার কাটে। সেই সুতার নাম হচ্ছে ক্রোমাটিন, তাই না? তাহলে দেখো, আমি এখন বাইরে থেকে ভিতরের দিকে আসবো আস্তে আস্তে। নিউক্লিয়াস এরকম কি আছে বলতো? নিউক্লিয়াসে একটা বাইরে চারদিক থেকে একটা মেমব্রেন আছে, তাই না? আচ্ছা, তো দেখো আমি কিন্তু একটা মেমব্রেন আঁকছি। নিউক্লিয়াসে কিন্তু এরকম মেমব্রেন না। নিউক্লিয়াসের মেমব্রেনটা দুই স্তর বিশিষ্ট। দেখো এরকম। দেখো ব্যাপারটা, এটা কিন্তু মেমব্রেন। দেখো ভিতরে একটা লেয়ার, বাইরে একটা লেয়ার। এবং তোমরা প্রশ্ন করতে পারো যে নিউক্লিয়াসের এই মেমব্রেনটা কি দিয়ে তৈরি? উত্তর হবে কোষের অন্য সকল অঙ্গাণু যা দিয়ে তৈরি, অঙ্গাণুর মেমব্রেন যা দিয়ে তৈরি এটা সেটাই, অর্থাৎ ফসফোলিপিড দিয়ে তৈরি। ফসফোলিপিড দিয়ে কিন্তু নিউক্লিয়াসের মেমব্রেনটা গঠিত হয়। এখন দেখো, এই হচ্ছে নিউক্লিয়াস বা এই হচ্ছে নিউক্লিয়াসের স্পেসটা। আবার দেখো নিউক্লিয়াসের চারদিক দিয়ে, অর্থাৎ নিউক্লিয়াসকে ঘিরে, নিউক্লিয়াসের চারপাশে দেখো মেমব্রেন দুইটার মধ্যে আরেকটা স্পেস তৈরি হয়েছে। খেয়াল করছো ব্যাপারটা? মেমব্রেন দুইটার মধ্যে আরেকটা স্পেস তৈরি হয়েছে এবং এই স্পেসটা নিউক্লিয়াসের চারপাশে অবস্থান করছে, তাই এটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার স্পেস। পেরি নিউক্লিয়ার স্পেস, অর্থাৎ নিউক্লিয়াসের মেমব্রেনের যে দুইটা লেয়ার আছে সেই লেয়ার দ্বয়ের মাঝে ফাঁকা জায়গাটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার স্পেস। পেরি শব্দের অর্থ হচ্ছে ঘিরে, ধরে থাকা গঠন আর কি, বা পাশে থাকা গঠন, ঠিক আছে। তো এই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এখন নিউক্লিয়ার মেমব্রেন কি করছে? দেখো, নিউক্লিয়ার মেমব্রেন বাইরের যে পরিবেশটা আছে, আমরা জানি যে কোষের যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে কি সাইটোসল, তাই না? সাইটোসল। তো নিউক্লিয়ার মেমব্রেন কি করছে? ওই সাইটোসল থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখছে, ঠিক আছে, আলাদা করে রাখছে। তবে নিউক্লিয়াসের সাথে সাইটোপ্লাজমের কিছু দ্রব্য আদান প্রদানের জন্য আবার কিছু গেট রাখছে, মাঝখান দিয়ে গ্যাপ রাখছে। যেই গ্যাপগুলোকে বলা হয় নিউক্লিয়ার পোর বা নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র। এখন মনে রাখবা, এই নিউক্লিয়াসের গঠন কিন্তু এরকম বৃত্তাকার না। নিউক্লিয়াসের গঠন কিন্তু গোলাকার, বলের মতো অনেকটা। তুমি মনে করো একটা টেনিস বল বাজার থেকে কিনে আনলা, আইনা অনেকগুলো ফুটা করলা, কিরকম লাগবে গঠনটা? নিউক্লিয়াসের গঠনটা কিন্তু ঠিক সেরকম। তো এই যে নিউক্লিয়ার পোর গুলা আছে, এই নিউক্লিয়ার পোরের গঠন সম্পর্কে তোমাদের বইয়ে একটা ইনফরমেশনই দেওয়া আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার পোর 8টি প্রোটিন দিয়ে গঠিত। 8টি প্রোটিন দিয়ে গঠিত, এটা মনে রাখবা। এবং নিউক্লিয়াসে আরো যেসব জিনিস আমরা পাবো সবগুলাই দেখবো 8টি প্রোটিনের একটা ব্যাপার আছে, আরেকটা গঠন আছে যেটা 8টা প্রোটিন দিয়ে গঠিত। তাহলে দেখো, এই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার পোর 8টি প্রোটিন দিয়ে গঠিত। এখন নিউক্লিয়ার মেমব্রেন কি করছে বলো? ভিতরে একটা অন্য ধরনের একটা পরিবেশ সৃষ্টি করছে, তাই না? অন্য ধরনের একটা ফ্লুইড দিয়ে অন্য ধরনের একটা পরিবেশ সৃষ্টি করছে। এই পরিবেশটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম, তাই না?
নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ। তোমরা জানো নিউক্লিওপ্লাজম, প্লাজম মানে রস, লিম্ফ মানেও রস, আর ক্যারিয়ন শব্দের অর্থ কিন্তু হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের ভিতর যে রসটা আছে সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিম্ফ, আর নিউক্লিয়াসের বাইরে যে রসটা আছে কোষের ভিতরে সেটাকে বলা হয় সাইটোসল। এখন তোমাদের বইয়ে কিন্তু নিউক্লিওপ্লাজম আর সাইটোসলের মধ্যে একটা ডিফারেন্স বলা আছে, এবং এই ডিফারেন্সটা যে অর্থ কি তোমরা অনেকেই বুঝতে পারো না। বইয়ে বলা আছে নিউক্লিওপ্লাজম অ্যামরফাস কিন্তু সাইটোসল কলয়েডাল। এখন ঘটনা হচ্ছে এই যে কলয়েডাল আর এই যে অ্যামরফাস, এটার দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? দেখো ব্যাপারটা, এই যে ফ্লুইডগুলো আছে এই ফ্লুইডগুলো কিন্তু অনেকগুলা অনুপরমাণু দিয়ে তৈরি, তাই না? অনেকগুলো অনুপরমাণু দিয়ে তৈরি বা অণু দিয়ে তৈরি যদি আমি আরো স্পেসিফিকলি বলতে চাই। তো দেখো কলয়েডাল বলতে বোঝায় অণুগুলো মোটামুটি একটা নিয়মিতভাবে অর্গানাইজড, হ্যাঁ, একটা রেগুলারলি একটা অর্গানাইজেশন অণুগুলোর মধ্যে নির্দিষ্ট গ্যাপে 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 একটা মোটামুটি একটা অর্গানাইজড অবস্থাকে বলা হয় কলয়েড অবস্থা। তাহলে দেখো সাইটোসলে যে বিভিন্ন অনুপরমাণুগুলো আছে ওদের মধ্যে একটা সিকোয়েন্স আছে, একটা রেগুলারিটি আছে, কিন্তু আমার ক্যারিওলিম্ফের মধ্যে যে ফ্লুইডটা আছে ওই ফ্লুইডটা হচ্ছে অ্যামরফাস। মর্ফ মানে গঠন, এ মানে গঠন না থাকা, গঠনের অনুপস্থিতি। তো নিউক্লিওপ্লাজমে কি দেখা যায়? নিউক্লিওপ্লাজমের ফ্লুইডে যে অনুপরমাণুগুলো আছে ওরা একেবারে র্যান্ডমলি একেবারে অর্গানাইজড, কোনো রকম তাদের মধ্যে রেগুলারিটি নাই, যে যেখানে আছে ছড়াই ছিটায় আছে। তো এইরকম ভাবে থাকাকে বলা হয় অ্যামরফাস। তাই নিউক্লিওপ্লাজম হচ্ছে অ্যামরফাস, আর যেহেতু সাইটোসল কিছুটা অর্গানাইজড তাই এটাকে বলা হয় কলয়েডাল। আচ্ছা, এখন এই যে নিউক্লিওপ্লাজম কি করে? নিউক্লিওপ্লাজম একটা ফ্লুইডকে ভাসায় রাখে, একটা সুতাকে ভাসায় রাখে। সেই সুতা হচ্ছে ক্রোমাটিন। আর ক্রোমাটিন মানে কি আমরা আগেই শিখছি, যে যেহেতু আমরা সুকেন্দ্রিক কোষ পড়াচ্ছি সেই সূত্র ক্রোমাটিন মানে হচ্ছে ডিএনএ এবং ডিএনএ সাথে হিস্টোন। ওই যে বলছিলাম যে যেহেতু ডিএনএ অনেক লম্বা, 2 মিটার লম্বা একটা ডিএনএ লেন্থ, তো সেই ডিএনএটাকে একটু ছোট একটা কোষের ভিতরে রাখার জন্য কি করতে হয়? পেঁচাতে হয়, এবং পেঁচানোর জন্য আমাদের হিস্টোন দরকার হয়। ঠিক আছে, তো বলছিলাম যে প্রাককেন্দ্রিক কোষে কোনো হিস্টোন থাকে না, তবে এর একটা ব্যতিক্রম আছে। ইউআরকিয়া যারা আছে মানে ওরা একরকম প্রাককেন্দ্রিক কোষ, তাদের কিন্তু হিস্টোন থাকে। যাই হোক, তোমাদের লেভেলে অত ডিটেলস না জানলেও আসলে চলবে। তো আমি এখন আপাতত সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক কোষ নিয়ে কথা বলতেছি। ইউক্যারিওটিক কোষে কি হবে? ক্রোমাটিন ইকুয়ালস টু ডিএনএ প্লাস হিস্টোন। এখন আমরা তো আগে শিখছি যে ডিএনএ হিস্টোনের চারপাশে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এখন কোন পদ্ধতিতে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে সেটার সম্পর্কে অনেক মতবাদ আছে। তার মধ্যে যে মতবাদটা অধিক গ্রহণযোগ্য সেটা হচ্ছে নিউক্লিওসোম মতবাদ, এবং তোমাদের একটা বইয়ে নিউক্লিওসোম মতবাদটা দেয়া আছে, তাই আমি নিউক্লিওসোম মতবাদটা তোমাদের একটু পড়াবো। তো দেখো, নিউক্লিওসোম গঠন করতে আমার কি দরকার? হিস্টোন দরকার, আর হিস্টোনের চারপাশে পেঁচানোর জন্য ডিএনএ দরকার। তো কি হয় দেখো, এই হিস্টোন হচ্ছে একটা প্রোটিন। আমি বলছি নিউক্লিয়াসের সাথে যত প্রোটিন আসবে মনে রাখবা 8টি করে প্রোটিন থাকবে, 8 টু দি পাওয়ার 3। তাহলে দেখো 8টা হিস্টোন প্রোটিন, 1 2 3 4, ঠিক আছে, 5 6, বুঝে নাও আর কি, ঠিক আছে। কয়টা প্রোটিন আছে এখানে? টোটাল 8টা। তাহলে দেখো, এই দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা হিস্টোন প্রোটিন কি হয়েছে? একটা আরেকটার পাশে অবস্থান করে একটা গঠন সৃষ্টি করছে, একটা কোর তৈরি করছে, যেই কোরটাকে বলা হয় হিস্টোন কোর। কি বলে? হিস্টোন কোর। এবার এই হিস্টোন কোর যে কাজটা করবে, হিস্টোন কোর আমার ডিএনএটাকে পেঁচায় ফেলবে। এই যে ডিএনএটা আছে, ডিএনএটাকে পেঁচায় ফেলবে। তো ডিএনএ দেখো এসে কি করবে? ডিএনএ এসে আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা? পেঁচায় ফেলছে। ক্লিয়ার? দেখো ডিএনএ এসে আড়াইটা প্যাচ দেয়, আড়াই প্যাচ, হ্যাঁ, 1 প্যাচ 2 প্যাচ হাফ প্যাচ, আড়াই প্যাচ। তো ডিএনএ এসে কি করে? এই হিস্টোন কোরকে আড়াই প্যাচ দেয়। তাহলে লাল কালিতে আমরা দেখাচ্ছি হচ্ছে ডিএনএ। এই যে ডিএনএ এসে হিস্টোনকে আড়াই প্যাচ দিল, দেওয়ার ফলে দেখো একটা গঠন সৃষ্টি হয়ে গেল না? হিস্টোন কোরের সাথে ডিএনএ পেঁচিয়ে একটা গঠন সৃষ্টি করলো। এই গঠনটাকে বলা হয় নিউক্লিওসোম। কি বলে বাবুরা? নিউক্লিওসোম।
ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এরকম অনেকগুলো নিউক্লিওসোম মিলিত হয়ে আস্তে আস্তে একটা ক্রোমাটিন হয়। কিন্তু বোঝা গেছে কি ব্যাপারটা? দেখো হিস্টোন কোডের আশেপাশে কি ডিএনএ পেঁচাচ্ছে, পেঁচালে আমরা সেটাকে বলি নিউক্লিওসোম। এরকম অনেকগুলো নিউক্লিওসোম গঠন একত্রিত হয়ে একটা ক্রোমাটিন তৈরি করে। তাহলে আশা করি আমি একেবারে ডিপে বুঝাতে পারছি ব্যাপারটা। এখন আসো, আমরা ক্রোমাটিন তো বুঝে গেলাম। এখন এই যে ক্রোমাটিনটা আমার নিউক্লিয়াসের ভিতর আছে, এই ক্রোমাটিনের কি সবগুলো এলাকা একই রকম? না কিন্তু। দেখো বাংলাদেশ দেশটার সব এলাকা একরকম না, বা আমাদের সরকারেরও সব জায়গায় একরকম না। মন্ত্রণালয় একরকম, অধিদপ্তরগুলো একরকম, তাই না? সচিবালয় আর একরকম। তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম কাজ সম্পাদিত হয়। তেমনি আমাদের সরকার, অর্থাৎ আমাদের কোষের সরকার, নিউক্লিয়াসে যে ক্রোমাটিন আছে, এই তো বেসিক, এই তো সব। তো এরও কিন্তু এক একটা অঞ্চল এক এক রকম। তো আসো একটু বোঝানোর চেষ্টা করি আমি তোমাদের। এই যে ক্রোমাটিন আছে, ক্রোমাটিনকে কিন্তু দুইটা এলাকায় ভাগ করা যায়। একটা হচ্ছে ইউক্রোমাটিন, দেখো ইউক্রোমাটিন, আরেকটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। সরি, এটা অন্য কালিতে লিখি। এটা আরেকটা হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো তোমরা জানো ক্রোমাটিন মানে একটা পেঁচানো একটা জিনিস। তো ইউক্রোমাটিন, ইউ মানে কি বুঝতে পারতেছো? ইউ শব্দের অর্থ হচ্ছে ভালো কিছু, তাই না? ইউ মানে ভালো, উন্নত মানের। তো যে ভালো, আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, যে মানুষটা ভালো তার মনের মধ্যে প্যাচ কম না বেশি? তার মনের মধ্যে প্যাচ কম, সহজ সরল মানুষ, প্যাচ কম। তেমনি আমাদের ক্রোমাটিনের যে অংশটা ভালো, ইউক্রোমাটিন, সেই অংশে কম পরিমাণ প্যাচ থাকে। দেখো ব্যাপারটা, সেই অংশটা অনেকটা স্ট্রেইট হয়, কম প্যাচ থাকে, হালকা প্যাচ, হ্যাঁ, কম প্যাচ থাকে। এই হচ্ছে মনে করো আমাদের ইউক্রোমাটিন। তাহলে ইউক্রোমাটিনের কি বৈশিষ্ট্য বলো? প্যাচ কম, ঠিক আছে, কম কয়েলিং থাকে এটার মধ্যে। আবার দেখো যেই অংশটায় প্যাচ খুব বেশি, তোমরা বুঝতেছো তো হেটেরোক্রোমাটিন বলতে নেগেটিভ কিছু বোঝানো হচ্ছে। হেটেরো টার্মটা পাইলে নেগেটিভ কিছু বোঝায়। তো হেটেরোক্রোমাটিন মানে হচ্ছে কি? হেটেরোক্রোমাটিন মানে হচ্ছে যারা খারাপ। তো মানুষের মধ্যে যারা খারাপ, তাদের মনের মধ্যে কি হয়? প্যাচ বেশি হয়। মুখে এক কথা, বাইরে এক কথা, মনের মধ্যে হাজার গিট্টু, জিলাপির প্যাচ বলতে একটা বাগধারাই আছে আমাদের বাংলা সেকেন্ড পেপারে। তো দেখো হেটেরোক্রোমাটিন যে অংশটা, সেই অংশে কি হয়? প্রচুর পরিমাণ প্যাচ থাকে। দেখো অসম্ভব ভাবে পেঁচিয়ে থাকে এটা। আমি কি বুঝতে পারছি? তার মানে হেটেরোক্রোমাটিনে কি হবে? বেশি প্যাচ। কথা কি ক্লিয়ার? এখন দেখো তাহলে, যেটা হচ্ছে ইউক্রোমাটিন তার মধ্যে প্যাচ কম, আর যা হেটেরোক্রোমাটিন তার মধ্যে প্যাচ বেশি। এখন দেখো যেসব মানুষ ভালো, ইউক্রোমাটিন প্যাচ কম, প্যাচ যাদের মধ্যে কম, তারাই কিন্তু কাজের লোক হয়, তারা কিন্তু বেশি বেশি কাজ করে। এত মানুষকে নিয়ে পেঁচানোর সময় নেই, সে তার যেটা কাজ সেটা খুব ভালো মতো সম্পাদন করে। তো এই কারণেই দেখা যায় কোষের নিউক্লিয়াসে যে ইউক্রোমাটিন অংশটা আছে, সেটায় প্যাচ কম এবং সে সক্রিয়। সে কিন্তু কি হয়? সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়, যেহেতু তার এত মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করার টাইম নেই, সে নিজের কাজটা করে। আবার ইউক্রোমাটিন দেখো কি হয়, হেটেরোক্রোমাটিন দেখো কি হয়, যেহেতু প্যাচ বেশি, তাই সে কিন্তু কি? নিষ্ক্রিয়, কাজ কাম বাদ দিয়ে খালি মানুষকে নিয়ে সারাদিন গবেষণা করে, বংশগতি অর্থে কিন্তু কি? নিষ্ক্রিয়। আমি কি বুঝতে পারছি? হেটেরোক্রোমাটিন প্যাচ বেশি, তাই এই নিষ্ক্রিয়। এখন দেখো যেসব মানুষ সহজ সরল, তাদেরকে বলা হয় সাদা মনের মানুষ। তো সাদা মনের মানুষরা কি হবে? রং রং বেরং তাদের মাঝে কম থাকবে, তাই দেখা যায় ইউক্রোমাটিন গুলা হালকা রঞ্জিত হয়, বা হালকা রঞ্জকে রঞ্জিত হয়। ডাই, রঞ্জক মানে হচ্ছে ডাই। যারা ইংলিশ ভার্সন যদি কেউ থাকো, রঞ্জক মানে হচ্ছে কি? ডাই। তো সাদা মনের মানুষদের মাঝে কি? রং বেরঙের অত ফুলসত থাকে না। আবার হেটেরোক্রোমাটিন তো প্যাচ অনেক মনে, প্যাচালো মানুষটা কি সাদা মনের মানুষ? তারা রং বেরঙের মানুষ, তারা রংধনু। তো তাদের মাঝে কি থাকবে বলো? তারা গাঢ় রঞ্জকে রঞ্জিত হবে। আমি কি বুঝতে পারছি? ডিপ, আর এটা হবে লাইট। ক্লিয়ার কি ব্যাপারটা? তাহলে আবার যদি একটু দেখাই, দেখো এই যে মাঝখানে যে অংশটা আছে ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন যেহেতু ভালো, তাই ওর মাঝে প্যাচ কম, প্যাচ কম হওয়াতেও কাজে কর্মে বেশি সক্রিয়। এবং ভালো মানুষগুলো তো সাদা মনের মানুষ, তো সাদা মনের মানুষ মানে কি? হালকা রঞ্জিত। আচ্ছা, এখন আমি যদি এর তল দিয়ে থাকা হেটেরোক্রোমাটিনে আসি, খারাপ, হেটেরো মানে খারাপ, এই কারণে প্যাচ অনেক বেশি। আর প্যাচ বেশি হওয়ার কারণে সে কি?
কাজ কাম কম করে, খালি টেনশন করে মানুষকে নিয়ে। আর যেহেতু সে সাদা মনের মানুষ না, তাই সে কি হয়, গাঢ় রঞ্জকে রঞ্জিত হয়। হ্যাঁ, ডিপ স্টাইনিং তাকে করা যায়। এই হচ্ছে নিউক্লিয়াসের বিভিন্ন অঞ্চল। আমি আশা করি মোটামুটি বুঝাতে পারছি তোমাদের। আচ্ছা, আবার এই যে ঘটনাটা, এটা কিন্তু বিভাজনের সময় ঠিক অপোজিট হয়ে যায়, এই বেশি রঞ্জিত হয়, এই হালকা রঞ্জিত হয়। ঠিক আছে, এগুলো তোমাদের আস্তে আস্তে জানতে পারবা। আচ্ছা, এখন দেখো নিউক্লিয়াসের মধ্যে একটা অংশের নাম তোমরা শুনছো নিউক্লিয়াসের ভিতরেই, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। দেখো আমি একটা অঞ্চল একটু স্পেসিফিক করে দেই, নিউক্লিওলাস। তো দেখো নিউক্লিওলাসের আমি যদি টার্মটা লিখি, নিউক্লিওলাসের একটা উপাধি আছে বইয়ে, গোলাকার রঞ্জিত বস্তু, রাউন্ডেড কালারফুল বডি, তাই না? তো এইটুকু উপাধি দিয়ে কিন্তু আমরা নিউক্লিয়াসকে ছেড়ে দেই, নিউক্লিওলাসকে ছেড়ে দেই। তো নিউক্লিওলাসের ব্যাপারটা দেখো আর একটু ডিপ কিন্তু। দেখো একটা ব্যাপার, আমি নিউক্লিওলাসকে কোন কালারে আঁকছি? হেটেরোক্রোমাটিন দিয়ে কিন্তু, তাই না? তার মানে নিউক্লিওলাস কি হবে বলতো? হেটেরোক্রোমাটিনের অংশ। এই কারণেই কিন্তু গোলাকার রঞ্জিত বস্তু। রঞ্জিত বলা আছে না, কারণ ও কিন্তু হেটেরোক্রোমাটিনের একটা অংশ। এবং হেটেরোক্রোমাটিন যেহেতু, তাই তার মাঝে কিন্তু আমি অনেক বেশি বেশি প্যাচও দেখাইছি। এখন নিউক্লিওলাসের ব্যাপারটা আসলে কি? নিউক্লিওলাস এমন আলাদা কি আসলে? কেন সব অঞ্চলের মধ্যে নিউক্লিওলাস বলে একটা স্পেশাল একটা রিজিয়ন তৈরি করা হলো? এটা আসলে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো তোমরা হয়তো জানো একটা প্রসেস আছে যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। সেই ট্রান্সক্রিপশন প্রসেসে কি হয়? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তাই না? এখন এই আরএনএ কিন্তু যে কোনো রকম আরএনএ হতে পারে, সেটা এমআরএনএ হতে পারে, আরআরএনএ হতে পারে, টিআরএনএ, যে কোনো আরএনএ কিন্তু হতে পারে। ডিএনএ থেকে আরএনএ সৃষ্টি হবে। তো দেখো আমার এই যে ভিতরে যে সুতাটা, এটা হচ্ছে আসলে ডিএনএ, এবং এই ডিএনএটা কি করে? আরএনএ তৈরি করে। এখন ডিএনএ এর বিভিন্ন অংশ বিভিন্ন রকমের আরএনএ তৈরি করে। একটা অংশ মনে করো এমআরএনএ তৈরি করে, আরেকটা অংশ আরআরএনএ তৈরি করে, আরেকটা অংশ মনে করো টিআরএনএ তৈরি করে। তো ডিএনএ এর একটা স্পেশাল অংশ আছে যেটার কাজ হচ্ছে শুধুমাত্র আরআরএনএ তৈরি করা। কি বুঝলা? ডিএনএ এর একটা স্পেশাল অংশ আছে যেটার কাজ হচ্ছে আরআরএনএ তৈরি করা, এবং সেই স্পেশাল অংশটা কি বলা হয়? নিউক্লিওলাস। নিউক্লিওলাস। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? নিউক্লিওলাস কেন ডিফারেন্স? কারণ নিউক্লিওলাস আরআরএনএ তৈরি করে, এবং তোমরা জানো আমাদের যে পরিমাণ আরএনএ আছে তার 80%ই হচ্ছে আরআরএনএ। তার মানে দেখা যাচ্ছে এই যে ডিএনএ আছে, ডিএনএ এর বেশিরভাগ অংশ যে আরএনএটা তৈরি করে সেটা কিন্তু নিউক্লিওলাসে তৈরি হয়। এই কারণে নিউক্লিওলাসকে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে নিউক্লিওলাস, এবং এটা কি করে? আরআরএনএ তৈরি করে। এখন তোমরা হয়তো জানো যে আরআরএনএর সাথে, আমি আগেই দেখাই আনছি, আরআরএনএর সাথে যদি প্রোটিন যুক্ত হয়, আরআরএনএর সাথে যদি প্রোটিন যুক্ত হয় তবে কি তৈরি হয়? রাইবোসোম। খেয়াল আছে বন্ধুরা? একেবারে প্রথম দিকে বলছিলাম। তাহলে দেখো আমার এই যে নিউক্লিওলাসটা আছে, এই নিউক্লিওলাস কি তৈরি করতেছে বলো? আরআরএনএ। এই মনে করো হচ্ছে আরআরএনএ নিউক্লিওলাস তৈরি করছে। এই আরআরএনএর সাথে কি যোগ করতে হবে? প্রোটিন। তো কি হয় দেখো, আমার যে সাইটোসল আছে নিউক্লিয়াসের চারপাশ দিয়ে সাইটোসল, সেই সাইটোসলে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, প্রোটিনের কোনো অভাব নাই। এখন কি হয় দেখো, আমার নিউক্লিওলাস কি তৈরি করতেছে? আরআরএনএ তৈরি করতেছে। আবার আমার সাইটোসলে যে প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনগুলা এই যে গ্যাপটা, দরজাটা আছে, সেই দরজা দিয়ে নিউক্লিয়াসের ভিতরে ঢুকে পড়তেছে। ঢুকার পর কি হচ্ছে দেখো, এই যে নিউক্লিওলাস আছে, নিউক্লিওলাস যে আরএনএটা তৈরি করে, সেই আরএনএর সাথে সাইটোসল থেকে আসা প্রোটিনগুলো কম্বাইন হয়ে যায়। তাহলে দেখো আমার নিউক্লিওলাস কি করছে বলো? নিউক্লিওলাস আরএনএ তৈরি করছে, আর আমার সাইটোসল থেকে প্রোটিনগুলো আসছে। এই দুটোকে জোড়া দিছে কে? নিউক্লিওলাস। এবং জোড়া দেওয়ার পরে তৈরি হয়েছে রাইবোজোম। তাহলে রাইবোজোম কোথায় তৈরি হয় বলতো? নিউক্লিওলাসে। নিউক্লিওলাসে তৈরি হওয়ার পর সেটা আবার আরেকটা ছিদ্র দিয়ে আবার সাইটোসলে বের হয়ে চলে আসে। আমি কি পুরো প্রসেসটা বুঝাইতে পারছি? আশা করি যে নিউক্লিওলাস কেন স্পেশাল, কারণ এটা আরআরএনএ তৈরি করে, আর আরআরএনএর সাথে যদি আমরা প্রোটিন যোগ করতে পারি তাহলে তৈরি হয়ে যায় রাইবোজোম। আর এই রাইবোজোমটা নিউক্লিওলাস থেকে
বের হয়ে আসে। তাহলে এখন দেখো একটা ব্যাপার, আমরা অনেক আগে থেকেই পড়তেছি, রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরির কারখানা। এখন যদি প্রশ্ন হয় রাইবোজোম তৈরির কারখানা কোনটা, উত্তর হবে নিউক্লিওলাস। নিউক্লিওলাসে রাইবোজোম তৈরি হয়। এই কারণে দেখবা তোমাদের বইয়ে লেখা আছে প্রোটিন সংশ্লেষণকারী অর্থাৎ প্রোটিন প্রডিউসিং সেলগুলাতে বেশি বেশি নিউক্লিওলাস থাকে। কারণ কি? কারণ প্রোটিন সিনথেসিস করতে আমার কি দরকার? প্রোটিন সিনথেসিস করতে রাইবোজোম দরকার। আবার রাইবোজোম সিনথেসিস করে কে? রাইবোজোমের ফ্যাক্টরি কে? নিউক্লিওলাস। তাইলে আমার সেলের ভিতরে যদি বেশি বেশি নিউক্লিওলাস থাকে, আমি বেশি বেশি রাইবোজোম তৈরি করতে পারবো, আর বেশি বেশি রাইবোজোম মানে বেশি বেশি প্রোটিন তৈরি করতে পারবো। এই কারণে কিন্তু বইয়ে লেখা আছে প্রোটিন সিনথেসিং সেলগুলাতে বেশি বেশি নিউক্লিওলাস থাকে। একটার জায়গায় দুইটা থাকতে পারে, তিনটাও থাকতে পারে। এই হচ্ছে আসলে নিউক্লিওলাসের ব্যাপার। তাহলে আমার মনে হয় আমি নিউক্লিয়াসের গঠনটা খুব ভালোভাবে তোমাদের বুঝাতে পারছি। হ্যাঁ, এখানে আর তেমন কিছু নাই নিউক্লিওলাসের মধ্যে। এখন আসো আমরা তাহলে, আর কি কিছু আছে নিউক্লিয়াসে? এইটুকুই তো, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন, নিউক্লিয়াসের কাজ কর্ম। আচ্ছা, তাহলে আসো এখন আমরা নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমে চলে যাই। ক্রোমোজোম, ক্রোমো মানে হচ্ছে, ক্রোমা মানে রঙিন, সোম মানে বডি, তার মানে রঞ্জিত বডি বা রঞ্জিত বস্তুকে বলা হয় ক্রোমোজোম। তো ক্রোমোজোম বোঝার আগে আমাদের আসলে একটা টার্ম এখানে পড়া দরকার, সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রোমাটিন, তারপরে হচ্ছে ক্রোমোসোম, তারপরে হচ্ছে ক্রোমাটিড। তিনটা জিনিস কিন্তু আছে, এবং তিনটা জিনিস কিন্তু এক না, তিনটা ভিন্ন জিনিসকে নির্দেশ করে। ক্রোমাটিন কি তোমরা জানো? নিউক্লিয়াসের ভিতরে যে সুতাটা আছে সেই সুতাটাই হচ্ছে ক্রোমাটিন। তাহলে মনে করো এই হচ্ছে একটা লম্বা একটা সুতা, পেঁচায় পেঁচা যেটা আছে, এই হচ্ছে ক্রোমাটিন। এখন কোষ বিভাজনের সময় গিয়ে কি দেখা যায় জানো? এই যে ক্রোমাটিনটা আছে, এই ক্রোমাটিনটা কতগুলো টুকরোতে ভাগ হয়ে যায়। মনে করো তুমি যদি একটা রেল লাইনকে ভাঙো, একটা রেল গাড়িকে যদি তুমি ভাঙো, অনেকগুলো বগি পাবা। একটা রেল গাড়িতে মনে করো 23টা বগি আছে, বা মনে করো 20টা বগি আছে। তাহলে কি হবে? ওই যে পুরো রেল গাড়িটা, ঠিক আছে, ট্রেনটা, সেই ট্রেনটা হচ্ছে একটা ক্রোমাটিন। আর ওই ক্রোমাটিনের যে টুকরাগুলা অর্থাৎ ট্রেনের বগিগুলা, সেগুলো হচ্ছে ক্রোমোসোম। তাহলে দেখো এটাকে আমি এখন টুকরা করি, অনেকগুলো টুকরা পাবো। এই প্রতিটা টুকরাই হচ্ছে এক একটা ক্রোমোসোম, প্রতিটা টুকরাই হচ্ছে এক একটা ক্রোমোসোম। তাহলে মনে করো মানুষের প্রতিটা কোষে একটা ক্রোমাটিন আছে। তোমার প্রতিটা কোষে, তোমার ব্রেনের কোষ থেকে শুরু করে তোমার স্কিন টিস্কিন সব জায়গায় একটা ক্রোমাটিন আছে, এবং একই রকম কিন্তু আমাদের দেহের সব জায়গায় যে ক্রোমাটিনগুলো আছে একই রকম। এখন সেই ক্রোমাটিনটাকে যদি ভেঙে ফেলা হয়, তাহলে অনেকগুলো কি পাওয়া যায় বলো? এরকম ক্রোমোজোম পাওয়া যায়। তো মানুষের ক্ষেত্রে একটা ক্রোমাটিন ভেঙে 46টা ক্রোমোজোম পাওয়া যায়। আচ্ছা, তো এখন আসো আমরা ক্রোমোজোমের ডিটেলসে ঢুকি। তাহলে ক্রোমোজোমটা আসলে কি? ক্রোমোজোমটা হচ্ছে আসলে ক্রোমাটিনের অংশ। তাহলে কি হবে? ক্রোমোজোমের ভিতরে এরকম ডিএনএ আর কি, তাই না? ক্রোমাটিন মানে তো ডিএনএ। এই হচ্ছে কি ক্রোমোসোম। ক্রোমোসোম মানে হচ্ছে ডিএনএর একটা খণ্ড। এখন দেখো ক্রোমোসোমের মাঝে যে অংশটা থাকে এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রো মানে কেন্দ্রে, মিয়ার মানে হচ্ছে অংশ। তো এই সেন্ট্রোমিয়ার যে সবসময় কেন্দ্রে থাকবে তা কিন্তু না, উপরে নিচেও থাকতে পারে, তারপরও এটাকে সেন্ট্রোমিয়ার নামে ডাকা হয়। আচ্ছা, এখন দেখো সেন্ট্রোমিয়ার। আবার দেখো ক্রোমোজোমের একেবারে প্রান্তের যে অঞ্চলগুলো আছে সেই প্রান্তর অঞ্চলকে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ার, একেবারে প্রান্তের অঞ্চলগুলোকে বলা হয় টেলোমিয়ার। টেইল শব্দের অর্থ হচ্ছে লেজ, আর মিয়ার শব্দের অর্থ হচ্ছে অংশ। তাহলে দেখো ক্রোমোজোমের কিন্তু দুইটা লেজ আছে, একটা এদিকে আর একটা ওইদিকে, এমন না একদিকে মাথা আর একদিকে লেজ। কিন্তু ক্রোমোজোম এমন একটা জিনিস যার কোনো মাথা নাই, দুই দিকে কি আছে? লেজ আছে, উপরে একটা লেজ, নিচে আর একটা লেজ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এই টেলোমিয়ারটা কি করে? আসলে টেলোমিয়ারটা দুইটা ক্রোমোজোমকে আলাদা করে। দেখো মনে করো এই হচ্ছে একটা ক্রোমোজোম,
এর সাথে এরকম আরেকটা ক্রোমোজোম পেঁচানো আছে। তাহলে দেখো এদের দুজনকে আলাদা করবে হচ্ছে কে? টেলোমিয়ার। টেলোমিয়ারটা দেখো এই ক্রোমোজোম থেকে এই ক্রোমোজোমটাকে দেখো 1 নম্বর ক্রোমোজোম থেকে মনে করো 2 নম্বর ক্রোমোজোমটাকে এখানে কি করছে? আলাদা করছে। এ হচ্ছে টেলোমিয়ারের কাজ। টেলোমিয়ারের আরেকটা কাজ সেটা হচ্ছে কি দেখো, আমরা জানি একটা কোষ বিভাজিত হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা। প্রতিবার কোষ বিভাজনের সময় টেলোমিয়ারটা একটু একটু করে ছোট হতে থাকে। মনে করো প্রথমে ছিল এতটুকু, পরের বার হয়ে গেল এতটুক, তারপরের বার এতটুক, তারপরের বার এতটুক। তো টেলোমিয়ার লেন্থ যদি খুব বেশি ছোট হয়ে যায়, টেলোমিয়ারের লেন্থ যদি খুব বেশি ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কোষ বিভাজন স্টপ হয়ে যায়, কোষ বিভাজন বন্ধ হয়ে যায়। আমি বুঝতে পারছি? তাহলে একটা কোষ থেকে এমন না, একটা কোষ থেকে তুমি এরকম ইনফিনিটি সংখ্যক কোষ তৈরি করতে পারবা, কারণ প্রতিবার কোষ বিভাজনের সময় মনে করো মাতৃকোষে যদি ছিল হচ্ছে টেলোমিয়ার লেন্থ এতটুকু, তাহলে কন্যায় হবে এতটুকু, নাতিতে গিয়ে হবে এতটুকু, পুতিতে গিয়ে হবে আরো ছোট। তো এরকম যত জেনারেশন আগাবে টেলোমিয়ারটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, এবং টেলোমিয়ারের লেন্থ যদি খুব ছোট হয়ে যায় সেক্ষেত্রে কোষ আর বিভাজিত হতে পারে না। এবং এই জিনিসটা আমাদের এইজিং প্রসেসের সাথে জড়িত, বুড়িয়ে যাওয়া যেটাকে বলা হয়, বয়স্ক হয়ে যাওয়া। এবং এটা আবিষ্কারের জন্য 2009 সালে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আচ্ছা, এই হচ্ছে টেলোমিয়ার। এখন এই যে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার দেখো একটা কুঞ্চিত এলাকা, তাই না? কুঞ্চিত হয়ে গেছে, কনস্ট্রিক্ট একটা এলাকা, তাই এটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। প্রাইমারি কনস্ট্রিকশন। এখন প্রাইমারি কনস্ট্রিকশন যদি থাকে তার মানে অবশ্যই সেকেন্ডারি কনস্ট্রিকশনও থাকবে। তাহলে দেখো মনে করো এই জায়গায় আরেকটা কুঞ্চিত এলাকা তৈরি হয়েছে, তাহলে এই কুঞ্চিত এলাকাটাকে বলা হবে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণ কুঞ্চন। সেকেন্ডারি কনস্ট্রিকশন। আমি কি বুঝতে পারতেছি ব্যাপারগুলা? দেখো টেলোমিয়ার হচ্ছে সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ারের আরেকটা নাম হচ্ছে প্রাইমারি কুঞ্চন। আবার প্রাইমারি কুঞ্চন বা কনস্ট্রিকশনের পাশাপাশি আরো কুঞ্চন থাকতে পারে, সেটাকে বলা হবে সেকেন্ডারি কনস্ট্রিকশন বা সেকেন্ডারি কুঞ্চন। এখন এই সেকেন্ডারি কুঞ্চন কিন্তু সব ক্রোমোজোমে থাকে না। সেকেন্ডারি কুঞ্চন কিন্তু সব ক্রোমোজোমে থাকে না। আমাদের কয়টা ক্রোমোজোম আছে দেহে? প্রতিটা কোষে 46টা। তো দেখা যাবে 23 জোড়ার মধ্যে মাত্র 5 জোড়া ক্রোমোজোমে সেকেন্ডারি কুঞ্চন আছে, বাকিগুলোতে নেই। তাহলে ব্যাপারটা আসলে কি? দেখো ব্যাপারটা, সেকেন্ডারি কুঞ্চনের আরেকটা নাম হচ্ছে নিউক্লিওলাস সংগঠক অঞ্চল বা নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বা নিউক্লিয়ার সংগঠক অঞ্চল। খেয়াল করো ব্যাপারটা, আমি কি বলছি, এই যে ক্রোমাটিনটাই তো এক সময় ভেঙে চুরে কি হয়েছে? ক্রোমোজোমে পরিণত হয়েছে। এখন তোমরা তো জানো যে ক্রোমাটিনের মধ্যে একটা স্পেশাল পোর্শন ছিল, যেটা ছিল হচ্ছে কি নিউক্লিওলাস। স্পেশাল একটা সে খুব, কারণ কি? কারণ সে আরএনএ তৈরি করে, সে রাইবোজোম তৈরি করে। তো এই যে স্পেশাল অংশটা, এই অংশটা কি হয় বলতো? যখন ক্রোমাটিনটা ক্রোমোজোমে বিভক্ত হয় 46টা ক্রোমোজোমে, সেই 46টা ক্রোমোজোমের মধ্যে 5 জোড়া ক্রোমোজোমে এই অংশটা ছড়িয়ে পড়ে। সবার মাঝে কিন্তু যায় না। কথা কি বুঝতে পারছি? সবার মাঝে কিন্তু এই বৈশিষ্ট্যটা যায় না। তো দেখা যায় এই যে লাল রঙের নিউক্লিওলাসটা ছিল, এটা যে এলাকাটায় অবস্থান করে, একটু চুপসে অবস্থান করে, এটা কি বলা হয় আসলে? সেকেন্ডারি কুঞ্চন। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে দেখো আমাদের মনে করো 46টা ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোম। এখন 46টা ক্রোমোজোমের মধ্যে মনে করো 5 জোড়া ক্রোমোজোমে সেকেন্ডারি কুঞ্চন তুমি পাইলা ক্রোমোজোম অবস্থায়। এখন এই ক্রোমোজোমটা যখন ক্রোমাটিন ছিল তখন কি হয়েছিল? যতগুলো সেকেন্ডারি কনস্ট্রিকশন ছিল সবগুলো মিলেমিশে একটা নিউক্লিওলাস তৈরি করছিল। কথা বুঝতে হবে। অর্থাৎ ক্রোমোজোমে যেটাকে সেকেন্ডারি কুঞ্চন হিসেবে আমরা দেখতেছি, সেটা কিন্তু ক্রোমাটিনে নিউক্লিওলাস হিসেবে ছিল। ক্লিয়ার কি ব্যাপারটা? আমি কি ক্লিয়ার করতে পারছি? যারা সামনে আসো এখানে, তোমরা কি বুঝতে পারছো? তোমরা বুঝতে পারলে আশা করি ভিডিও যারা দেখবে তারাও বুঝতে পারবে। বুঝতেছো? অর্থাৎ দেখো তাহলে ব্যাপারটা, ক্রোমাটিনে যে নিউক্লিওলাসটা ছিল, ক্রোমাটিন যখন ভাগ হয়েছে, দেশ ভাগ হয় না, তেমনি ক্রোমাটিনও ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার ফলে কি হয়েছে? দেখা গেছে সবগুলা ক্রোমোজোমে এর অংশ যায় নাই। 46টার মধ্যে মাত্র 5 জোড়া ক্রোমোজোমে নিউক্লিওলাসের অংশটা গেছে এবং সেটা সেখানে কুঞ্চিত হয়ে আঁটসাঁতভাবে অবস্থান করতেছে। সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি কুঞ্চন। ক্লিয়ার?
এবং এই সেকেন্ডারি কুঞ্চনগুলো মিলেমিশে যেহেতু নিউক্লিওলাস তৈরি করে, তাই সেকেন্ডারি কুঞ্চনকে বলা হয় নিউক্লিওলার অর্গানাইজিং রিজিয়ন বা নিউক্লিওলার সংগঠক অঞ্চল। আচ্ছা, তাহলে দেখো আমরা সেন্ট্রোমিয়ার পাইছি, আমরা কনস্ট্রিকশন পাইছি। এখন এই কিন্তু হচ্ছে ক্রোমোজোম, আর কিন্তু না। এখন কিছু কিছু বিজ্ঞানী ধারণা করছিল যে ক্রোমোজোমের চারপাশ দিয়ে একটা এরকম একটা আবরণ আছে, যেটাকে বলা হবে পেলিকেল। ঠিক আছে, এরকম মাঝখানে থাকবে সেন্ট্রোমিয়ার। আচ্ছা, তাহলে দেখো এটা একটা নীল কালিতে যেটা আঁকলাম আমি ব্লুতে, একটা চারপাশ দিয়ে বাউন্ডারি করে দিলাম, এটা কিন্তু বাস্তবে নাই, এটার অস্তিত্ব নাই বলে প্রমাণিত হয়েছে আর কি। তাহলে দেখো ব্যাপারটা কি হইতেছে, এইটা যদি হয় একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমকে দেখো দুইটা কুঞ্চন থাকে সাধারণত, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি কুঞ্চনের পরে যে এলাকাটা থাকে দেখো একটা, সেই এলাকাটাকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট বলা হয়, কি বলা হয়? স্যাটেলাইট। এবং আমাদের 46টা ক্রোমোজোমের মধ্যে কয়টা ক্রোমোজোমে এরকম স্যাটেলাইট পাওয়া যাবে? 5 জোড়া, অর্থাৎ 10টা ক্রোমোজোমে। তার মানে দেখো, যেই 10টা ক্রোমোজোমে স্যাটেলাইট পাওয়া যাবে তাদেরকেই বলা হবে স্যাট ক্রোমোজোম, বাকিগুলোকে কিন্তু স্যাট ক্রোমোজোম বলা যাবে না। তো সব ক্রোমোজোম কিন্তু স্যাট ক্রোমোজোম না। যেসব ক্রোমোজোমে সেকেন্ডারি কনস্ট্রিকশন আছে এবং সেকেন্ডারি কনস্ট্রিকশনের পাশের যে এলাকাটা, পরের যে এলাকাটা, সেটা হচ্ছে স্যাটেলাইট। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন তোমাদের একটু দিতে হয়। এই যে নিউক্লিওলাসটা আছে, নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে প্লাজমোসোম। প্লাজমোসোম। এখন এইটা মানতে খুব কষ্ট হয়, কোথায় নিউক্লিওলাস কোথায় প্লাজমোসোম মিলাইতেই পারা যায় না। যেমন দেখো, নিউক্লিওপ্লাজম আর ক্যারিওলিমকে মিলান গেছে, নিউক্লিওলাস আর ক্যারিয়ন একই শব্দ। তো নিউক্লিওলাস আর প্লাজমোসোম কিন্তু একই জিনিস। কারণ কি দেখো, আমরা যখন নিউক্লিওলাসকে রঞ্জিত করি, বিভিন্ন ডাই দিয়ে রঞ্জিত করি, তখন দেখা যায় এই যে নিউক্লিওলাস অঞ্চলটা আছে, এটা অন্যান্য অঞ্চলের মতো রঞ্জিত না হয়ে সাইটোপ্লাজমের মতো করে রঞ্জিত হয়। অর্থাৎ মন এক জায়গায়, দেহ এক জায়গায়, মন কিন্তু আরেক জায়গায়। এটা প্রকাশ পায় কখন? যখন রঞ্জিত করতেছি তাকে। দেহ এক জায়গায়, মন আরেক জায়গায়। মন কাকে দিয়ে দিয়েছে? সে প্রোটোপ্লাজমকে, সে বা সাইটোপ্লাজমকে সে মন দিয়ে দিয়েছে। তাই দেখা যায় আমরা যখন নিউক্লিওলাসকে রঞ্জিত করি, নিউক্লিওলাস একভাবে রঞ্জিত হয় নিজের মতো, আর নিউক্লিয়াসকে যখন আমরা রঞ্জিত করি, নিউক্লিয়াস নিজের মতো রঞ্জিত হয়। কিন্তু নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিওলাসটা অবস্থান করতেছে, ও কি করে? ও সাইটোপ্লাজমের মতো, প্রোটোপ্লাজমের মতো করে রঞ্জিত হয়। তাই ওকে বলা হয় প্লাজমোসোম। প্লাজমো মানে সাইটোপ্লাজম থেকে আসছে, সোম মানে অংশ বা বডি। তো ও যেহেতু এত ভালোবাসা প্লাজমোসোমের প্রতি, সাইটোপ্লাজমের প্রতি, তাই ওকে প্লাজমোসোম নামেও আদর করে ডাকা যেতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমার ক্রোমোজোমের গঠন। আর কি কিছু আছে ক্রোমোজোমের গঠনে? আচ্ছা, সেন্ট্রোমিয়ারে একটি ছোট গাঠনিক অবকাঠামো থাকে, যাকে কাইনেটেকোর বলে। হ্যাঁ, কাইনেটেকোর এখানে থাকবে, কাইনেটেকোর। তারপর আর তেমন কিছু নাই। টেলোমিয়ার বলছি, পেলিকেল বলছি তোমাদের। এখন আসবো হচ্ছে ক্রোমাটিডে। তো ক্রোমাটিড ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, আসো। ক্রোমাটিড কি? এই হচ্ছে কি একটা ক্রোমোসোম। এখন তোমরা জানো ক্রোমোসোমের ভিতরে কি আছে? ডিএনএ আছে। আর তোমরা এটাও জানো ডিএনএ কি হয়? অনুলিপন হয়, তাই না? ডিএনএ রেপ্লিকেশন হয় বা ফটোকপি হয়। ফটোকপি হলে কি হবে? একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হবে, তাই না? একটা ডিএনএ দুইটা ডিএনএ হয়ে গেছে। এখন দেখো, এই ডিএনএটা যেই ক্রোমোজোমে ছিল সেই ক্রোমোজোমের মধ্যে কিন্তু আছে, জায়গা ছেড়ে পালায় নাই, বাপের বাড়িতেই আছে, কিন্তু বংশবৃদ্ধি করে ফেলছে। তাহলে কি হবে দেখো তো, যে ক্রোমোজোমটা ছিল সেই ক্রোমোজোমটা বাসাটা কি হবে? দুই ভাগ হয়ে যাবে, তাই না? একটা বাপ থেকে দুইটা ছেলে হয়েছে, তাহলে একটা বাড়ি ছিল, সেই বাড়িটা দুই ভাগ হয়ে যাবে, তাই না? এখন দেখো তাহলে কি হইতেছে, এই যে ক্রোমোজোমটা ছিল, ডিএনএ রেপ্লিকেশনের ফলে এই ক্রোমোজোমটার মাঝে একটা চিরের সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চিরের সৃষ্টি হলে দেখো, আমরা যদি চির বরাবর একে এভাবে কেটে ফেলি, আমরা ডানে একটা অংশ পাচ্ছি, বামে একটা অংশ পাচ্ছি। এবং এভাবে কেটে ফেলাকে বলা হয় অনুদৈর্ঘ্য ভাবে ভাগ করা বা লঙ্গিটিউডিনালি ভাগ করা, লম্বা বরাবর
বা লম্বিকভাবে ভাগ করা। তো আমরা যদি ক্রোমোজোমকে লম্বিকভাবে ভাগ করি, দেখা যাচ্ছে ডানে একটা অংশ, বামে একটা অংশ। এই প্রতিটা অংশকে বলা হয় এক একটা ক্রোমাটিড। ক্রোমাটিড, দেখো ডানে একটা ক্রোমাটিড, বামে আরেকটা ক্রোমাটিড। তাইলে যদি ক্রোমোজোমকে লঙ্গিটিউডিনালি ভাগ করা হয়, ক্রোমাটিড পাওয়া যায়। এখন আমরা যেহেতু লঙ্গিটিউডিনালি ভাগ করতে পারতেছি অনুদৈর্ঘ্যভাবে, তাহলে আমরা চাইলে অবশ্যই কি অনুপ্রস্থভাবেও ভাগ করতে পারি বা ট্রান্সভার্সলি ভাগ করতে পারি। ট্রান্সভার্সলি ভাগ করলে দেখো কি হবে, উপরে হবে একটা বাহু বা আর্ম, নিচে হবে আরেকটা বাহু বা আরেকটা আর্ম। এই হচ্ছে আর্ম, এই হচ্ছে ক্রোমাটিড। তাহলে দেখো খুব সাবধানে আনসার করবা যে ক্রোমোজোমকে অনুদৈর্ঘ্যভাবে লঙ্গিটিউডিনালি ভাগ করলে পাওয়া যায় ক্রোমাটিড, আর সেই ক্রোমোজোমকেই যদি অনুপ্রস্থভাবে অর্থাৎ ট্রান্সভার্সলি ভাগ করা হয় তাহলে পাওয়া যায় বাহু বা আর্ম। আমি আশা করি ক্লিয়ার বুঝতে পারছি। এই হচ্ছে ক্রোমাজিন এদের মধ্যে পার্থক্য। এরপর আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো আসলে আমার বলার কোনো দরকার নেই, বইয়ে দেওয়া আছে যে কয় রকমের হতে পারে ক্রোমোজোম। দেখো VLJI, তাই না? VLJI, ভি বলতে দেখো সেন্ট্রোমিয়ারটা একেবারে মাঝখানে, এল বললে কিছুটা ভিতরে, তারপরে আছে দেখো জে বললে আরো প্রান্তে, আর আই বললে একেবারে এই প্রান্তে। এটাকে বলা হয় মেটাসেন্ট্রিক মাঝে, এটাকে বলা হয় সাব মেটাসেন্ট্রিক অর্থাৎ মাঝ থেকে একটু সাইডে চলে গেছে। এটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক মানে একেবারে প্রান্তের কাছাকাছি। অ্যাক্রো শব্দের অর্থ কিন্তু প্রান্তের কাছাকাছি বোঝায়। আরেকটা হচ্ছে টেলোসেন্ট্রিক, একেবারে প্রান্তে। তো এইরকম 4 রকম কম্বিনেশন সম্ভব এবং এই কম্বিনেশনগুলো দেখা যায় অ্যানাফেজ ধাপে। এটাও একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো এগুলো ইনফরমেশন আসলে তোমাদের বইয়েই দেওয়া আছে, এগুলো আমার আসলে বলাটা সময় নষ্ট করা ছাড়া কিছুই হচ্ছে না। এছাড়াও দেখো কোনো কোনো ক্রোমোজোমে একাধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে। একাধিক সেন্ট্রোমিয়ার থাকলে দেখো ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক বলে। এখন তোমরা এখানকার মধ্যে একটা উদাহরণ অবশ্যই মনে রাখবা যে কলায়, সাধারণত কলাতে, ব্যানানাতে পলিসেন্ট্রিক ক্রোমোজোম পাওয়া যায়, অর্থাৎ অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে ক্রোমোজোমের মধ্যে। কলায়, ব্যানানাতে এটা পাওয়া যায়। বৈজ্ঞানিক নাম হচ্ছে মিউকা স্পিসিস। আচ্ছা, এখন এখানে আর তেমন কিছু নাই। আর ক্রোমোজোমের ব্যাপারে যদি আর কিছু বলতে হয় তাহলে বলবো ক্রোমোজোম কি করে। ক্রোমোজোম যেটা করে সেটা হচ্ছে ক্রোমোজোম আমাদের বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করতেছে এবং ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অটোসম, মানে যেটা আমাদের দৈহিক গঠন নির্ধারণ করে, অটোসম বলে সেটাকে। অটোসম আছে 44টা অর্থাৎ 22 পেয়ার্স। আর আমাদের লিঙ্গ নির্ধারককারী যে ক্রোমোজোমগুলো আছে তাদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম, XY। তাহলে এরকম টোটাল 46টা ক্রোমোজোম আছে। তবে ক্রোমোজোমের ক্ষেত্রে মনে রাখবা 46টা বলার চেয়ে 23 জোড়া বলাটা ভালো। কারণ আমরা যদি বলি আমার জুতা আছে 10টা, বলাটা বেখাপ্পা লাগে। যদি বলি 5 জোড়া, শুনতে সুন্দর লাগে। তেমনি ক্রোমোজোমও বলতে হবে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, যেহেতু ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকে। 46টা না বলে 23 জোড়া বলতে হবে। এই হচ্ছে এখানকার ব্যাপার। আচ্ছা, তো এরপরে আসতেছে হচ্ছে বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু বলতে আসলে কি বোঝায়? জেনেটিক ম্যাটেরিয়ালস, তাই না? জেনেটিক ম্যাটেরিয়ালস। একটা ব্যাপার দেখো, তোমার সাথে তোমার বাবা মায়ের অনেক মিল আছে, বা তোমার দাদা দাদির অনেক মিল আছে, তোমার ভাই বোনের অনেক মিল আছে। এই যে তোমাদের মাঝে মিলটা, তুমি কি তোমার বডি কেমনে বুঝতেছে যে তোমার দেখতে তোমার বাবা বা মায়ের মতো হইতে হবে? কারণ তোমার বডিতে এবং তোমার বাবা মায়ের বডিতে একটা কমন একটা জিনিস আছে। সেই জিনিসগুলো কি করতেছে? তোমাদের মধ্যে বিভিন্ন রকমের মিল, সাদৃশ্য, সিমিলারিটি তৈরি করতেছে। এবং সেই সিমিলারিটি তৈরি করা জিনিসগুলোকে আমরা বলতেছি বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়ালস। অর্থাৎ এই ম্যাটেরিয়ালসগুলো কি হয়? বংশানুক্রমে স্থানান্তরিত হতে থাকে, ট্রান্সফার হতে থাকে এবং বংশের ধারা বৈশিষ্ট্যগুলা বজায় রাখে। এবং এই জেনেটিক ম্যাটেরিয়ালস বলতে আসলে মূলত 2টা জিনিসকে বোঝানো হয়। একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তো এরা এক ধরনের অ্যাসিড এবং এদেরকে বলা হয় ম্যাক্রোমার। কি বলে? ম্যাক্রোমার, অথবা অনেক জায়গায় এদেরকে পলিমার বলা হয়। পলিমার, পলি মানে অনেক, মার মানে অংশ। তো আমরা জানি কেমিস্ট্রিতে পলিমার বলতে বোঝায় যখন একই জিনিস বারবার রিপিট হতে থাকে, অনেকবার চলে আসে,
সেটাকে বলা হয় পলিমার। যেমন ইথিন, ইথিন যদি একটার পর একটা একটা যুক্ত হতে থাকে অনেকগুলো ইথিন হবে এবং সেটাকে আমরা বলি হচ্ছে পলিথিন বা পলিইথিলিন। তো একই রকম জিনিস যদি বারবার রিপিট করে সেটাকে বলা হয় পলিমার। তো ডিএনএ আরএনএ এর ক্ষেত্রেও কি হয়, একই রকম জিনিস বারবার রিপিট করে, একই রকম জিনিস বারবার রিপিট করে, সেই জিনিসটা হচ্ছে নিউক্লিওটাইড। বুঝতে হবে, একটার পাশে একটা নিউক্লিওটাইড যোগ হতে থাকে, একটার পাশে একটা নিউক্লিওটাইড যোগ হতে থাকে, তাহলে কি হচ্ছে বলতো, এটাকে বলতে পারি আমরা পলিনিউক্লিওটাইড। এবং যেহেতু ডিএনএ আরএনএ একটা অনেক বড় অণু, ম্যাক্রো মানে হচ্ছে বড়, মার বলতে অংশ বা অণু বোঝানো যায়, যেহেতু অনেক সাইজে বড় তাই এটাকে ম্যাক্রোমারও বলা যায়। এবং আমি যদি কেমিস্ট্রির একেবারে পিওরেস্ট সেন্স থেকে বিবেচনা করি তাহলে কিন্তু ডিএনএ আরএনএ কে পলিমার বলাটা ঠিক না, ডিএনএ আরএনএ কে ম্যাক্রোমারই বলতে হবে। এবং কেন সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো দেখো, ডিএনএ আরএনএ এর গঠনের একেবারে ভিতরে আছে হচ্ছে একটা সুগার, চিনি। সেই চিনিটাকে বলা হয় হচ্ছে পেন্টোজ সুগার। কেন পেন্টোজ সুগার বলে? কারণ 5টা কার্বন থাকে, পেন্টা শব্দের অর্থ হচ্ছে 5। তাহলে আসো আমি একটা 5 কার্বন বিশিষ্ট একটা সুগার আঁকি। ওয়ান, 2, 3, 4, 5, 5 কার্বন হয়ে গেল। আরেকটা আঁকবো আমি, এখানেও 1, 2, 3, 4, 5। এখন দেখো ব্যাপারটা কি হবে, আমি কিন্তু এটাকে মিরর করে, তোমরা ক্যামেরায় মিরর করো না, মোবাইলে মিরর করে এখানে আঁকছি। তো এই যে পেন্টো সুগার, এটা কিন্তু দুই রকম সম্ভব। একটা হচ্ছে দেখো কি রাইবোজ, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। রাইবোজ বলতে কিন্তু 5 কার্বন বিশিষ্ট শর্করাকে বোঝায়। আচ্ছা, তো দেখো রাইবোজ শর্করার 2 নম্বর কার্বনে যদি অক্সিজেন থাকে, 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকলে সেটাকে রাইবোজ বলে। আর যদি 2 নম্বর কার্বনে অক্সিজেন না থাকে তাহলে সেটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ। সেটাকে বলা হয়, বলো, ডিঅক্সি রাইবোজ। বুঝতে পারছো? ডিঅক্সি, ডি মানে হচ্ছে বের করে দেয়া, তাই না, বা না থাকা, বা হ্যাঁ। তো ডিঅক্সিরাইবোজ মানে হচ্ছে 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। দেখো এটার মনে করো 2 নম্বর কার্বনে অক্সিজেন আছে, কিন্তু এর 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকবে না। তাহলে যদি 2 নম্বর কার্বনে অক্সিজেন না থাকে সেটাকে আমরা বলবো ডিঅক্সিরাইবোজ। আর যদি 2 নম্বর কার্বনে অক্সিজেন থাকে সেটাকে বলা হবে জাস্ট রাইবোজ। এখন দেখো এই রাইবোজ কার্বনের 5টা হাত আছে, তাই না? আমি এটা এখন মুছে দিচ্ছি, এটা আর বোঝার দরকার নাই তোমাদের। 5টা হাত আছে, 5টা কার্বন আছে, 1, 2, 3, 4, 5। এখন দেখো 2 আর 4 হচ্ছে জোড় সংখ্যা, তাই না, ইভেন নাম্বার, মানে ওরা আগে থেকেই জোড়াবদ্ধ। তো যারা আগে থেকেই জোড়া করে আছে তাদের তো আর জোড়া হওয়ার দরকার নাই, তাই না? তাহলে 2 আর 4কে আমরা ফ্রিজ করে দিতে পারি, অর্থাৎ 2, 4 নতুন কোনো জোড়া সৃষ্টি করবে না। তাহলে জোড়া সৃষ্টি করবে কে কে? 1, 3, 5, 1, 3, 5 জোড়া সৃষ্টি করবে। তো দেখো কি হবে ব্যাপারটা, এরা কার সাথে জোড়া সৃষ্টি করবে? এরা জোড়া সৃষ্টি করবে নাইট্রোজেনাস বেইজের সাথে। কার সাথে বলো তো? নাইট্রোজেনাস বেইজ। বেইজ মানে এখানে ক্ষারক বোঝানো হয়েছে। তো নাইট্রোজেনাস বেস মানে হচ্ছে যেই বেইজে নাইট্রোজেন আছে। তো আমি সংক্ষেপে এখানে বেস বললেই তোমরা বুঝে নিও নাইট্রোজেনাস বেস বোঝাচ্ছি। তো নাইট্রোজেনাস বেস হতে পারে 2 রকম, একটা হচ্ছে পাইরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। ঠিক আছে, তাহলে আমি দুইটাই আঁকি। দেখো উপরে আমি একটা পাইরিন বা পিউরিন আঁকি। নিচে আরেকটা আঁকি। দুইটা আঁকলাম। এখন দেখো এদেরকে আমি নাম্বারিং করি আবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6। এখন দেখো তো কি হবে। এখন
আমার যে সুগারটা ছিল সেই সুগারটা এই নাইট্রোজেনাস বেসগুলোর সাথে যুক্ত হবে। এখন নাইট্রোজেনাস বেস দুই রকম, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন বলতে যেখানে দুইটা সাইকেল আছে, অর্থাৎ দেখো দুইটা সাইকেল থাকলে হবে পিউরিন, একটা সাইকেল থাকলে বলবা পাইরিমিডিন। যার নাম ছোট সে গঠনে বড়, আর যার নাম বড় সে গঠনে ছোট। মনে করো নাম হচ্ছে জ্যাক, হাইট হচ্ছে 7 ফুট। নাম হচ্ছে জ্যাক, হাইট হচ্ছে 7 ফুট মানে লম্বা। আবার নাম মনে করো হচ্ছে ওই যে ধামাল সিনেমায় দেখছিলা ভীরু গোপাল আইয়ার, চিন্নস্বামী বুদ্ধস্বামী ভীরু গোপাল আইয়ার, লামালিঙ্গম চিন্নস্বামী বুদ্ধস্বামী ভীরুলেমাল আইয়ার। তো যাই হোক, অনেক বড় নাম, কিন্তু হাইট হচ্ছে 4 ফুট মনে করো। তাহলে দেখো এখানে এর নাম বড় কিন্তু গঠন ছোট, আর এর নাম ছোট কিন্তু গঠন বড়। তো এই যে পিউরিন আছে মোটামুটি দুই রকম, একটা হচ্ছে অ্যাডেনিন আর একটা হচ্ছে গুয়ানিন। এই গুয়ানিন নামটা আদ্যক্ষর মল থেকে এসেছে, বাদুলের পরন্ত মল থেকে। আর পাইরিমিডিন হতে পারে দেখো একটা হচ্ছে সাইটোসিন, তারপরে হচ্ছে থাইমিন আর একটা হচ্ছে ইউরাসিল মেইনলি। এরা হচ্ছে মূলত, এর বাইরেও কিন্তু হাইপোজেনথিন জেনথিন এরকম কিছু নাইট্রোজেনাস বেস আছে। তো এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো, ডিএনএ আরএনএ এর বেসগুলোতে একটু পার্থক্য আছে। ডিএনএ তে ইউরাসিল থাকে না, ডিএনএ তে নাই বা নেই, আর আরএনএ তে থাইমিন থাকে না। এটা একটু মনে রাখতে পারো এইভাবে, দুটো মিথ্যা কথা বলে। ঢাকাতে ইউনিভার্সিটি নাই, ঢাকা বলতে ডিএনএ, ইউনিভার্সিটি বলতে ইউরাসিল। ঢাকাতে ইউনিভার্সিটি নাই তার মানে হচ্ছে ডিএনএ তে ইউরাসিল নাই। আরেকটা মিথ্যা কথা বলতে হবে, রমনাতে থানা নাই, রমনাতে আরএনএ, থানাতে হচ্ছে থাইমিন। তাহলে ঢাকাতে ইউনিভার্সিটি নাই অর্থাৎ ডিএনএ তে ইউরাসিল নাই, রমনাতে থানা নাই অর্থাৎ অর্থাৎ আরএনএ তে থাইমিন নাই। এখন দেখো এদের থেকে আর কি এমসিকিউ করতে পারে, আমি একটাই খেয়াল করছি, এদের গঠনগুলো বইয়ে একেবারে ডিটেলস আঁকা আছে, তোমার মনে রাখতে হবে না। শুধু একটা এমসিকিউ এরকম করা যেতে পারে যে কোন নাইট্রোজেনাস বেজে কোনো অক্সিজেন নেই। তোমরা যদি বইয়ে সবগুলো নাইট্রোজেনাস বেজের গঠন দেখো, খেয়াল করবা অ্যাডেনিনে কোনো অক্সিজেন থাকে না, অ্যাডেনিনে কোনো অক্সিজেন নাই। অক্সিজেন পরমাণু আসলে ও লেখাই ভালো। অ্যাডেনিনে কোনো অক্সিজেন নাই, অন্য সবগুলোতে অক্সিজেন আছে। এটা একটা এমসিকিউ হতে পারে যদি প্রশ্ন খুব কঠিন করে। এখন দেখো আমার এই যে রাইবোজ আছে, আমার রাইবোজগুলা নাইট্রোজেনাস বেজের সাথে যুক্ত হবে। রাইবোজগুলা নাইট্রোজেনাস বেজের সাথে, যে মাঝখানে নাইট্রোজেনাস বেজের সাথে যুক্ত হবে। আচ্ছা, এখন দেখো যখন নাইট্রোজেনাস বেজ এই ছোটটার সাথে যুক্ত হয় তখন একেবারে 1 নম্বরের সাথে যুক্ত হয় 1-1 লিঙ্কেজ। অর্থাৎ যদি সুগারের সাথে নাইট্রোজেনাস বেজের মিলন ঘটে এবং সেই মিলনে নাইট্রোজেনাস বেজটা যদি সাইজে ছোট হয়, পাইরিমিডিন হয়, অর্থাৎ সাইটোসিন, থাইমিন বা ইউরাসিল হয়, সেক্ষেত্রে 1-1 লিঙ্কেজ ঘটে, 1-1 লিঙ্কেজ। কিন্তু যদি দেখা যায় যে নাইট্রোজেনাস বেসটা হচ্ছে পিউরিন এবং এই পিউরিনের সাথে যদি আমার রাইবোজের মিলন ঘটে, সেক্ষেত্রে দেখা যায় যে 1-9 মিলন ঘটতেছে, 1-9। এটা একটু মনে রাখতে হবে। পিউরিন বড়, ওতে সংখ্যাগুলো বড় হবে, যোগফল বড় হবে। পাইরিমিডিন যেহেতু ছোট তাই ওখানে ছোট ছোট হয় 1-1 গরিবী হালে। আর যদি হয় পিউরিন বড় লোক, বড় সাইজে, তাই ওর হবে 1-9, ও একেবারে 9 দিবে, অনেক বেশি দেনমোহর দিয়া যুক্ত হবে। এ দিছে 1 টাকা, ও দিছে কয় টাকা? 9 টাকা। যেহেতু পিউরিন কি বড় মন, বড় গঠন, তাই সে অনেক বেশি দেনমোহর দিয়া বিয়া করছে বা বন্ধন গঠন করছে। এই কারণে তোমার পিউরিন থাকলে হবে 1-9 লিঙ্কেজ, কিন্তু পাইরিমিডিন থাকলে হবে 1-1 লিঙ্কেজ। এখন দেখো এই যে রাইবোজের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত হয়ে লাভ কি হলো? লাভ হলো আমরা নতুন আরেকটা গঠন পাইলাম। এই গঠনটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। কি বলা হয়? নিউক্লিওসাইড। ক্লিয়ার এতটুকু? যে যদি সুগারের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত হয়, সেই নাইট্রোজেনাস বেস যদি গরিব হয়, পাইরিমিডিন হয়, তাহলে 1 টাকা 1-1। আর যদি পিউরিন হয় তবে 1 নয়, বড় লোকের ব্যাপার স্যাপার। নিউক্লিওসাইড আমরা পেয়ে গেছি। এবার এই নিউক্লিওসাইডের সাথে যুক্ত হবে একটা জিনিস, সেটা হচ্ছে ফসফেট, অজৈব ফসফেট।
ঠিক আছে, এখন ফসফেট যুক্ত হবে কত কত কার্বনের সাথে বলো? 5 আর 3 এর সাথে। এই দেখো 5 আর 3। একই রকম এখানেও 5 নম্বর আর 3 নম্বরের সাথে ফসফেট যুক্ত হবে। কথা কি ক্লিয়ার? তাহলে দেখো এই যে বন্ধন তৈরি হলো, এই বন্ধনগুলোর আবার স্পেশাল নাম আছে। যেমন এখানে যে বন্ধনটা তৈরি হয়েছে এটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। ঠিক আছে, যেহেতু কার্বোহাইড্রেটের ব্যাপার আছে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। এটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধন। ফসফোডাইএস্টার, ফসফেট স্টার দুইটা আছে, ফসফোডাইএস্টার বন্ধন। একই রকম এখানেও এটা হচ্ছে কি গ্লাইকোসাইডিক বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন বা গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর এটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন বা ফসফোডাইএস্টার লিঙ্কেজ। এখন আমি যখন এই রাইবোজের সাথে নাইট্রোজেনাস বেস যোগ করছি, আমি কি পাইছিলাম? নিউক্লিওসাইড। এবার এই যে নিউক্লিওসাইড, এই নিউক্লিওসাইডের সাথে আমি যখন ফসফেট যোগ করলাম তখন আমি পাবো নিউক্লিওটাইড। কি পাবো বলতো? নিউক্লিওটাইড পাবো। এটা কারণ আমরা কি পাবো? নিউক্লিওটাইড। আশা করি আমি নিউক্লিওটাইডের গঠন বুঝাতে পারছি। তার মানে নিউক্লিওটাইড মানে হচ্ছে কি রাইবোজ আছে, এক পাশে আছে নাইট্রোজেনাস বেস, আরেক পাশে আছে হচ্ছে ফসফেট। এখন আমি আরো একটু ডিটেলস তোমাদের বলতে চাই, সেটা হচ্ছে ফসফেটের গঠনের একটু ডিটেলস বলতে চাই আমি তোমাদের। কেমিস্ট্রির ব্যাপারটা তারপর একটু বলতে চাই, ফসফেটগুলো আসলে কিভাবে থাকে। দেখো ফসফেট, আমরা জানি ফসফেটের সংকেত হচ্ছে H3PO4, তাই না? এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এখন এই যে ফসফরিক অ্যাসিডে ফসফেট আছে এবং সাথে সাথে কি আছে? অক্সিজেন আছে। এখন এই ফসফেট যখন গিয়ে আমার সুগারের সাথে যুক্ত হবে, এদিকে মনে করা আছে সুগার, সুগারের সাথে যুক্ত হবে। এই ফসফেটটা যদি সুগারের 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হতেই চায় তাহলে ওকে একটা হাইড্রোজেনের মায়া ত্যাগ করতেই হবে, তাই না? একটা হাইড্রোজেন চলে যাবে, চলে গিয়ে কি হবে? এখানে এইভাবে বন্ধন গঠিত হবে। ক্লিয়ার কি ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ফসফেটের গঠন। এখন কথা হচ্ছে এই যে দুইটা হাইড্রোজেন আছে এক্সট্রা, এই দুইটা হাইড্রোজেনের আবার কি হবে কপালে? একটাকে তো ছেড়ে দিছেই, বাকি দুইটাকে কি ধরে রাখবে? এখন ফসফেট বাকি দুইটা হাইড্রোজেনকে ধরে রাখবে কিনা এটা নির্ভর করে ফসফেট যেই মাধ্যমে নির্ভর করতেছে সেই মাধ্যমের প্রকৃতির উপর, সেই মাধ্যমের ন্যাচারের উপর। দেখো মাধ্যমটা কিন্তু চাইলে অ্যাসিডিক হতে পারে, চাইলে নিউট্রাল হতে পারে, চাইলে বেসিক হতে পারে বা অ্যালকালাইন হতে পারে। এখন ফসফরিক অ্যাসিডটা একটা অ্যাসিড, অ্যাসিডকে যদি ক্ষারের সাথে দেওয়া হয় তোমরা জানো তখন সে অ্যাসিডের মতো আচরণ করে। তাহলে আমি যদি ওকে মনে করো 10 pH নিয়ে গেলাম, 10 pH নিয়ে গেলাম, এই গঠনটাকে 10 pH নিয়ে গেলাম, তখন কি হবে? তখন ও অ্যাসিডের মতো আচরণ করবে এবং দুইটা হাইড্রোজেনই ছেড়ে দিবে। দুইটা হাইড্রোজেনই কি করবে? ও ছেড়ে দিবে। আমি বুঝাতে পারছি? যখন বলো ফসফরিক অ্যাসিডে যখন এটাকে ক্ষারীয় মাধ্যমে নেওয়া হবে তখন ও কি করবে? দুইটা হাইড্রোজেনই ছেড়ে দিবে। আবার যখন দেখো মনে করো এটাকে আমি অম্লীয় মাধ্যমে নিয়ে গেলাম, অম্লীয় মাধ্যমে মনে করো pH হচ্ছে 1, তখন কি হবে? আচ্ছা এত কম না দেই, মনে করো pH হচ্ছে 4, তখন দেখো আবার কি হবে? তখন অ্যাসিডটা যেহেতু অম্লীয় মাধ্যম, অনেক প্রোটন ওইখানে আছে, তাই আর ও প্রোটন দুইটাকে ছাড়বে না, দুইটা প্রোটনকে নিজের কাছে রেখে দিবে। তাহলে যদি অম্লীয় মাধ্যম হয় গঠনটা হবে এরকম, অর্থাৎ দুই দিকেই দুইটা প্রোটনকে দেখাতে হবে। আর যদি ক্ষারীয় মাধ্যম হয় দুইটা প্রোটনকেই সে ছেড়ে দিবে। এখন হচ্ছে আমাদের নর্মাল বডি কন্ডিশন, সেটা হচ্ছে নিউট্রাল। আমাদের সাইটোপ্লাজমের pH হচ্ছে নরমালি 7.2, নিউট্রালি ধরা চলে। যদি অবস্থানটা হয় নিউট্রাল তখন সে কি করবে? নিউট্রালিটি বজায় রাখার জন্য একটাকে ছেড়ে দিবে, আরেকটাকে ধরে রাখবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে দেখো ফসফরিক অ্যাসিডের কয়টা আছে হাইড্রোজেন? আছে কয়টা? এরকম 3টা হাইড্রোজেন আছে। 3টা হাইড্রোজেনের মধ্যে বন্ধন গঠন করতে হলে একটাকে ছেড়ে দিতে হবেই, বাকি আছে দুইটা, বাকি একটাকে ছেড়ে দিতে হবে, বাকি আছে দুইটা। মাধ্যম যদি হয় অম্লীয়, দুইটার মধ্যে দুইটাই থেকে যাবে, একটাও বের হবে না। মাধ্যম যদি হয় নিউট্রাল তাহলে একটা বের হয়ে যাবে, আর মাধ্যম যদি হয় ক্ষারীয় তাহলে দুটাই বের হয়ে যাবে। ডিএনএ এর প্যাচকে নিয়ে তোমাদেরকে একটা অঙ্ক করাই। প্রশ্নটা হচ্ছে ডিএনএ এর একটি প্যাচে 26টি হাইড্রোজেন বন্ধন আছে
26টি হাইড্রোজেন বন্ধন আছে। প্যাচটিতে গুয়ানিনের সংখ্যা কত, কয়টা গুয়ানিন আছে? তো ডিএনএর প্যাচের স্ট্রাকচারটা তোমরা একটু আগে শিখে আসলা যে এই যদি হয় ডিএনএর প্যাচ, একটা প্যাচে এইটুকু মনে করো প্যাচ, একটা প্যাচে বেস পেয়ার থাকে হচ্ছে 10টা। অর্থাৎ বেস পেয়ার জিনিসটা কি, এই মনে করো হচ্ছে একটা অ্যাডেনিন একটা বেস, থাইমিন আরেকটা বেস, দুইটা মিলেমিশে একটা বেস পেয়ার। বেস পেয়ার এরকম কয়টা বেস পেয়ার থাকবে? 10টা বেস পেয়ার থাকবে। কয়টা? 10টা বেস পেয়ার থাকবে। এখন মনে করে নাও যে এই বেস পেয়ারে গুয়ানিন আছে, গুয়ানিনের সংখ্যা হচ্ছে এক্সটা। কতগুলা বলো? গুয়ানিন, আমি অন্য কালার নেই, গুয়ানিন আছে মনে করো হচ্ছে এক্সটি গুয়ানিন আছে। যদি এক্সটি গুয়ানিন থাকে, গরু থাকে, আমি কি বলছি, আমি তুমি গরু ছাগল, যতগুলো গরু থাকবে ততগুলো ছাগল থাকবে। অর্থাৎ গুয়ানিন যদি এক্সটি হয়, সাইটোসিনও কতগুলো হবে? এক্সটি হবে সাইটোসিন। এখন গুয়ানিন আর সাইটোসিন যুক্ত হওয়ার জন্য কয়টা হাইড্রোজেন বন্ধন দরকার? 3টা। তার মানে দেখো, একটা গুয়ানিন থাকা মানে 3টে হাইড্রোজেন বন্ধন থাকা। একটা গুয়ানিন থাকা, দেখো একটা গুয়ানিন লিখতে 3টে হাইড্রোজেন বন্ধন সাথে সাথে চলে আসছে। তার মানে এক্সটি গুয়ানিন এর অর্থ হচ্ছে হাইড্রোজেন বন্ধন আছে 3xটা। গুয়ানিনের জন্য হাইড্রোজেন বন্ধন কতগুলো আছে? 3xটা আছে। এখন গুয়ানিনের কাউন্টার হচ্ছে কে? অ্যাডেনিন। এবং একটা প্যাচে গুয়ানিন যদি থাকে এক্সটা, তাহলে অ্যাডেনিন থাকবে দেখো 10 - এক্সটা। কয়টা? বুঝতেছো তো ব্যাপারটা? যেসব জায়গায় মনে করো এখানে অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন, অ্যাডেনিন, গুয়ানিন, গুয়ানিন। তাহলে দেখো, আচ্ছা গুয়ানিন, তাহলে দেখো এই প্যাচটাতে গুয়ানিন আছে কয়টা? 1 2 3 4 5টা। কয়টা? 6টা গুয়ানিন আছে। এখন 10 থেকে 6 বিয়োগ দিলে কত হয়? 4। খেয়াল করো, অ্যাডেনিন আছে কিন্তু 4টা, 1 2 3 4। তার মানে গুয়ানিনের সংখ্যাকে 10 থেকে বিয়োগ করলে অ্যাডেনিনের সংখ্যা পাওয়া যায়। তাহলে অ্যাডেনিন আছে কতগুলা? 10 - এক্সটাই। অ্যাডেনিন যদি 10 - এক্সটি থাকে, তাহলে আমি তুমি অর্থাৎ অ্যাডেনিনের জন্য থাইমিনও আছে কতগুলা? 10⁻xt। এখন আমরা জানি যে অ্যাডেনিন আর থাইমিন যুক্ত হয় 2টা হাইড্রোজেন বন্ধন দিয়ে, তাই না? তাহলে যদি অ্যাডেনিনের সংখ্যা হয় 10 - xt, এইখানে হাইড্রোজেন বন্ধন কতগুলো তৈরি হবে? 2 × 10 - xt। তাইলে আমি যে কোনো প্যাচের কথাই যদি বিবেচনা করি, সেই প্যাচে যদি এক্স সংখ্যক গুয়ানিন থাকে, তার মানে গুয়ানিনের কারণে হাইড্রোজেন বন্ধন থাকবে 3xটা, আর অ্যাডেনিনের কারণে হাইড্রোজেন বন্ধন থাকবে 2 × 10⁻⁻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 ⁻
বলো বলো উপরে গুয়ানিনের জন্য 3x আর নিচ থেকে আসবে 2 × 10⁻x। যে কোনো ডিএনএর প্যাচে তোমরা এই সূত্রটা ব্যবহার করবা যে যদি ডিএনএর একটি প্যাচে x সংখ্যক গুয়ানিন থাকে, যদি ডিএনএর একটি প্যাচে x সংখ্যক গুয়ানিন থাকে, তবে সেই প্যাচে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা হবে 3x + 2 × 10⁻x। ক্লিয়ার? এটা হচ্ছে যে কোনো প্যাচে হাইড্রোজেন বন্ধনের সংখ্যা। এখন আমার প্রশ্নে যে প্যাচটা দেয়া আছে সেই প্যাচে হাইড্রোজেন বন্ধন কতগুলা? 26টা। তাহলে আমি কি লিখতে পারি না যে 3x + 2 × 10⁻x = 26? লিখতে পারি। এখন এটাকে যদি আমি ক্যালকুলেট করি, দেখো তো x = কত? 6। তার মানে এই প্যাচটিতে গুয়ানিনের সংখ্যা হচ্ছে কতগুলা? 6টি। তাহলে 6টা যদি গুয়ানিন হয়, সাইটোসিনও কয়টা? 6টা। তাহলে অ্যাডেনিন কয়টা? 4টা। থাইমিনও কয়টা? 4টা। তো এইরকম ম্যাথ তোমরা ব্যয় করার চেষ্টা করো আস্তে আস্তে বায়োলজি থেকে।